নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর আজ তোমাদের জন্য আমার চ্যানেলের বিশেষ নিবেদন লেখক আদিত্যনাথ ঘোষের লেখা কাহিনী নেকড়ে মানুষ। লেখক আদিত্যনাথ ঘোষ আধুনিক বাংলা সাহিত্যের এক অনন্য নাম, যিনি বিশেষত রহস্য, অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের জন্য পাঠকদের কাছে পরিচিত। জন্ম পশ্চিম মেদিনীপুরে 1985 সালের 22শে জুন। ছোটবেলা থেকেই ভূতের গল্প, লোককথা এবং মানুষ ও মনস্তত্ত্বের প্রতি তার গভীর আগ্রহ ছিল। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সাহিত্যে স্নাতকোত্তর করার সময় তিনি লেখালেখির জগতে প্রবেশ করেন। তার প্রথম গল্প সংকলন ছায়ার মুখ প্রকাশিত হয়েছিল 2014 সালে আলোক ছায়া প্রকাশনী থেকে, যা ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এরপর একে একে প্রকাশিত হয়েছে অন্ধকারের ভিতর আলো, মনস্ততলায় মৃত্যু এবং সাম্প্রতিক সংকলন নির্বাক মুখোশ, যা 2024 সালে অরণ্য আলো বুকস থেকে প্রকাশিত হয়। আমাদের আজকের পরিবেশিত নেকড়ে মানুষ গল্পটি সেই নির্বাক মুখোশ গল্প সংকলন থেকেই নির্বাচিত হয়েছে। আজকের গল্প পাঠে অরিন্দম মান্না। তো আর একটুও সময় ব্যয় না করে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন নেকড়ে মানুষ। শ্যামল প্রান্তরের বুক চিরে বয়ে যাওয়া শীর্ণকায় নদীটির নাম ছিল হাড়কাঠি। জনশ্রুতি ছিল বহু বছর আগে এই নদীর তীরে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধ এত মানুষের হাড়গোড় পড়েছিল যে নদী পর্যন্ত সাদাটে হয়ে গিয়েছিল। যদিও এখন বর্ষাকালে নদীটি ফুলে ফেঁপে উঠত, কিন্তু তবুও গ্রীষ্মের দুপুরে তার শীর্ণ চেহারা সেই ভয়াবহ দিনের কথা মনে করিয়ে দিত। হাড়কাঠির তীরে ঘেঁষে দাঁড়িয়ে থাকা গ্রামগুলির মধ্যে সবচেয়ে নির্জন গ্রামটির নাম ছিল কাঁটাবেড়িয়া। কাঁটাবেড়িয়ার মানুষজন ছিল সহজ সরল ও কুসংস্কারাচ্ছন্ন। আধুনিকতার ছোঁয়া সেখানে বিশেষ লাগেনি। তারা প্রকৃতির খেয়ালে জীবনযাপন করত আর বিশ্বাস করত পূর্ণদিনের দেবদেবী আর অশরীরী শক্তির উপর। গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল, যেখানে নাকি রাতের অন্ধকারে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটত। গ্রামবাসীরা দিনের বেলাতেও সেই জঙ্গলের ধারে কাছে ঘেঁষতে সাহস পেত না। এই কাঁটাবেড়িয়া গ্রামেই বাস করত বছর 25-এর যুবক অর্ণব। লম্বা সুটান দেহের অধিকারী অর্ণবের চোখ দুটো ছিল গভীর কালো, যেন রাতের অন্ধকারের তারা। গ্রামের আর 5টা যুবকের মতো সেও মাঠে কাজ করত, নদীতে মাছ ধরত আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্পগুজব করত। তবে অর্ণবের মধ্যে একটা চাপা অস্থিরতা ছিল, যা মাঝে মাঝে তার আচরণে ফুটে উঠত। পূর্ণিমা বা অমাবস্যার রাতে সে কেমন যেন অন্যমনস্ক হয়ে যেত। তার চোখে একটা শিকারীর হিংস্রতা দেখা দিত। অর্ণবের মা করুণা দেবী ছিলেন গ্রামের একজন বিচক্ষণ মহিলা। তিনি ছেলের ভেতরে এই পরিবর্তন লক্ষ্য করতেন এবং মনে মনে আতঙ্কিত হতেন। বহু বছর আগে এই গ্রামে এমন এক অভিশাপ নেমে এসেছিল, যার কথা করুণা দেবীর স্পষ্ট মনে ছিল। প্রতি অমাবস্যায় রাতে গ্রামের কেউ না কেউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেত, আর তাদের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যেত জঙ্গলের ধারে। গ্রামবাসীরা বলতো ওটা নেকড়ে মানুষের কাজ। করুণা দেবী তার স্বামীকে হারিয়েছিলেন সেই অভিশাপের শিকার হয়ে।
অমাবস্যার রাতে কাঠ আনতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। পরদিন সকালে জঙ্গলের পাশে তার ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল। সেই থেকে করুণাদেবী অমাবস্যার রাতগুলিকে যমের দুধ বলে মনে করতেন। এই অমাবস্যার রাতে আকাশ ছিল মেঘলা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কাঁটাবেড়িয়া গ্রামের মানুষজন নিজেদের ঘরের দরজা জানলা বন্ধ করে ভয়ে সিঁটিয়েছিল। শুধু অর্ণবের বাড়ির দাওয়ায় একটা টিমটিমে প্রদীপ জ্বলছিল। করুণা দেবী দরজার কিল বন্ধ করে অর্ণবের জন্য অপেক্ষা করছিলেন। অর্ণব সন্ধ্যায় বাড়ি ফেরেনি। করুণা দেবীর বুক ধুকপুক করছিল। অমাবস্যার অন্ধকার আর ছেলের অনুপস্থিতি তার মনে পুরনো ভয় জাগিয়ে তুলছিল। তিনি বারবার ঠাকুর দেবতার নাম জপ করছিলেন আর মনে মনে ছেলের মঙ্গল কামনা করছিলেন। হঠাৎ বাইরে একটা অস্পষ্ট গোঙানির শব্দ শোনা গেল। করুণা দেবী চমকে উঠলেন। শব্দটা যেন খুব কাছ থেকেই আসছে। তিনি ভয়ে দরজা সামান্য ফাঁক করে বাইরে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু জমাট বাঁধা অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। গোঙানির শব্দটা আবার ভেসে এলো, এবার যেন আরো স্পষ্ট। করুণাদেবী বুঝতে পারলেন শব্দটা তাদের বাড়ির পেছনের দিক থেকে আসছে। তার সাহস আর রইল না। তিনি দ্রুত দরজা বন্ধ করে খিল আরো শক্ত করে এঁটে দিলেন। কিছুক্ষণ পর গোঙানির শব্দ থেমে গেল। চারিদিকে নেমে এলো পিনপিনে নীরবতা, যা আরো বেশি ভয়ের জন্ম দিচ্ছিল। করুণাদেবী সারা রাত ঘুমাতে পারেননি। প্রতিটা মুহূর্ত তার মনে হচ্ছিল যেন দরজার বাইরে কোনো ভয়ানক প্রাণী অপেক্ষা করছে। ভোরবেলা গ্রামের কয়েকজন সাহসী যুবক লাঠিসোঁটা হাতে নিয়ে অর্ণবের খোঁজে বেরিয়ে গেল। করুণাদেবীও তাদের সাথে চললেন, তার চোখে উদ্বেগ আর ভয় মেশানো। তারা জঙ্গলের পথে কিছুটা এগিয়ে যেতেই একটা বীভৎস দৃশ্য দেখতে পেলেন। জঙ্গলের ধারে একটা গাছের নিচে অর্ণব পড়েছিল। তার সারা শরীর রক্তে ভেজা, জামা কাপড় ছিন্ন ভিন্ন, কিন্তু তার দেহের ক্ষতগুলো কোনো সাধারণ জন্তুর কামড়ের মতো নয়। সেগুলো ছিল ধারালো নখের আঁচড়ের দাগ আর দাঁতের গভীর ক্ষত। করুণাদেবী আর্তনাদ করে উঠলেন। তিনি ছুটে গিয়ে অর্ণবের নিথর দেহ জড়িয়ে ধরলেন। গ্রামের বাকি যুবকরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চোখের সামনে সেই পুরনো অভিশাপ যেন জীবন্ত হয়ে উঠল। কিন্তু তখনও একটা রহস্য বাকি ছিল। অর্ণবের পাশে মাটিতে একটা অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল। সেটা কোনো মানুষের পায়ের ছাপ নয়, আবার কোনো সাধারণ নেকড়ের পায়েরও ছাপ নয়। ছাপটা ছিল বিশাল, আর তাতে ধারালো নখের চিহ্ন স্পষ্ট। কাঁটাবেড়িয়া গ্রামের মানুষজন আরও ভয় ও আতঙ্কের মধ্যে ডুবে গেল। অমাবস্যার অভিশাপ কি সত্যি ফিরে এসেছে, নাকি অর্ণবের মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আর সেই অদ্ভুত পায়ের ছাপ কার? অর্ণবের নিষ্প্রাণ দেহ ঘিরে করুণাদেবী বুক ফাঁটা কান্না যেন দিক বিদিক শূন্য প্রান্তরের বাতাসকেও ভারী করে তুলল। গ্রামের অন্যান্য মানুষজন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের চোখে অবিশ্বাস আর ভয়। যে যুবকটি গতকালও তাদের সাথে হেসে কথা বলেছে, আজ সে রক্তাপ্লুত, প্রাণহীন। অর্ণবের দেহের পাশে আবিষ্কৃত সেই অদ্ভুত পায়ের ছাপ গ্রামবাসীদের মনে পুরনো আতঙ্কের আরও গভীর করে তুলল। ছাপগুলো আকারে মানুষের পায়ের চেয়ে অনেক বড়, কিন্তু নেকড়ের পায়ের মতো লোমশ বা ঘ্যাবড়ানো নয়। প্রতিটি আঙুলের শেষে তীক্ষ্ণ নখের গভীর দাগ মাটিতে স্পষ্ট হয়ে উঠছিল। এমন পায়ের ছাপ তারা আগে কখনো দেখেনি। গ্রামের প্রবীণতম ব্যক্তি 90 পেরোনো কেনারাম বুড়ো লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন।
তার কুঁচকানো মুখ গভীর চিন্তায় নিমগ্ন। বহু বছর আগের সেই ভয়াবহ অমাবস্যার রাতগুলোর কথা তার মনে পড়ছিল, যখন এই রকমই রহস্যজনকভাবে গ্রামের মানুষ নিখোঁজ হতো, আর পরদিন তাদের ক্ষতবিক্ষত দেহ জঙ্গলের ধারে পাওয়া যেত। কেনারাম বুড়োই প্রথম সেই ঘটনার সাথে নেকড়ে মানুষের অভিশাপের কথা বলেছিলেন। কেনারাম বুড়ো অর্ণবের পায়ের ছাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ভাঙা গলায় বললেন, এ কোনো সাধারণ নেকড়ের কাজ নয়। অভিশাপ আবার ফিরে এসেছে। তার কথা শুনে উপস্থিত সকলের মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। অর্ণবের মৃতদেহ কাঁধে করে গ্রামে ফিরিয়ে আনা হলো। করুণাদেবীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। গ্রামের মহিলারা তাকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের নিজেদেরও চোখও ছিল অশ্রুজল। সেই রাতে কাঁটাবেড়িয়া গ্রামে আর কোনো ঘরে আলো জ্বলল না। অমাবস্যার অন্ধকার যেন আরও ঘন হয়ে নেমে এলো, আর সেই অন্ধকারের সাথে মিশে রইল চাপা ভয় ও অনিশ্চয়তা। গ্রামবাসীরা দরজায় খিল আরও শক্ত করে বন্ধ করে সারা রাত জেগে রইল, যেন কোনো অশুভ শক্তি তাদের বাড়ির বাইরে অপেক্ষা করছে। পরের দিন সকালে গ্রামের মাতব্বর গোবিন্দ মণ্ডল এক জরুরি পঞ্চায়েতের ডাক দিলেন। গ্রামের সকলে এসে জড়ো হলো বটতলায়। গোবিন্দ মণ্ডল গম্ভীর মুখে বললেন, আমরা সবাই জানি অর্ণবের সাথে যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। কেনারাম বুড়ো ঠিকই বলেছেন, এটা সেই পুরনো অভিশাপের ছায়া। কেউ কেউ গোবিন্দ মণ্ডলের কথায় সায় দিল, আবার কেউ কেউ ভয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তাদের মনে সেই ভয়ানক রাতের স্মৃতি এখনও টাটকা ছিল। একজন যুবক সাহস করে বলল, কিন্তু আমরা কি শুধু ভয় পেয়ে ঘরে বসে থাকবো? আমাদের এর একটা বিহিত করা দরকার। গোবিন্দ মণ্ডল মাথা নেড়ে বললেন, অবশ্যই আমাদের এর একটা উপায় বের করতে হবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে সত্যি কি এটা নেকড়ে মানুষের কাজ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তখন কেনারাম বুড়ো আবার মুখ খুললেন, আর কোনো রহস্য নেই গোবিন্দ। আমি নিজের চোখে দেখেছি সেই নেকড়ে মানুষটাকে। বহু বছর আগে, যখন আমার যৌবন ছিল, এক অমাবস্যার রাতে আমি জঙ্গলের ধারে গিয়েছিলাম। তখন আমি তাকে দেখেছিলাম চাঁদের আলোয়। তার লোমো শরীর আর জ্বলন্ত চোখ আজও আমার মনে স্পষ্ট হয়ে আছে। কেনারাম বুড়োর কথা শুনে সকলের শরীর কাঁটা দিয়ে উঠল। তাদের মনে সেই অশরীরীর ভয় আরও দৃঢ় হলো। গোবিন্দ মণ্ডল কিছুক্ষণ চিন্তা করে বললেন, তাহলে আমাদের সাবধানে থাকতে হবে। আগামী অমাবস্যা পর্যন্ত আমাদের গ্রামে পাহারা বসাতে হবে। রাতে কেউ একা বাইরে বের হবে না। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের যুবকরা পালা করে রাতে পাহারা দিতে শুরু করলো। তারা লাঠি বল্লম নিয়ে জঙ্গলের আশেপাশে টহল দিত, কিন্তু তাদের মনে সবসময় একটা চাপা ভয় কাজ করত। অমাবস্যার রাত যত এগিয়ে আসছিল, গ্রামের মানুষের উদ্বেগ ততই বাড়ছিল। করুণাদেবী শোকে পাথর হয়ে গিয়েছিলেন। তিনি সারাদিন অর্ণবের স্মৃতি আঁকড়ে বসে থাকতেন, আর রাতের অন্ধকারে তার কান্নার আকাশ বাতাস ভারী হয়ে উঠত। গ্রামের মহিলারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, কিন্তু কোনো সান্ত্বনাই তার শোক
ভুলিয়ে দিতে পারত না। অমাবস্যার আর মাত্র 2 দিন বাকি। গ্রামের আকাশে মেঘের ঘনঘটা, যেন প্রকৃতিও কোনো অঘটনের পূর্বাভাস দিচ্ছে। গ্রামবাসীদের মনে চাপা উত্তেজনা আর অনিশ্চয়তা। তারা জানে না আগামী অন্ধকারে তাদের জন্য কি অপেক্ষা করছে। সেদিন সন্ধ্যায় যখন গ্রামের সকলে আসন্ন অমাবস্যার ভয়ে আতঙ্কিত, তখন গ্রামের বাইরে জঙ্গলের ধারে একটা রহস্যময় ছায়া দেখা গেল। ঘন গাছের আড়াল থেকে 2 জ্বলন্ত চোখ গ্রামের দিকে তাকিয়েছিল। অন্ধকারে সেই চোখ দুটো যেন সাক্ষাৎ মৃত্যুর দূত। অমাবস্যার আগের দিন সন্ধ্যায় কাঁটাবেড়িয়া গ্রামের আকাশে নেমে এলো এক অলৌকিক স্তব্ধতা। বাতাস ভারী, যেন কোনো অদৃশ্য শক্তি আসন্ন দুর্যোগের বার্তা বহন করছে। গ্রামের মানুষ নিজেদের ঘরে বন্দি হয়ে রয়েছে, দরজায় খিল এঁটেছে আর ফিসফিস করে দেবদেবীর নাম জপ করছে। শুধু একজন সাহসী যুবক গোবিন্দ মণ্ডলের নেতৃত্বে গ্রামের সীমানায় পাহারা দিচ্ছে। তাদের হাতে জ্বলন্ত মশাল আর ধারালো অস্ত্র, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। জঙ্গলের নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর। দিনের আলো মিলিয়ে যাওয়ার পর থেকেই সেখানে যেন অন্য এক জগৎ জেগে ওঠে। ঝিঝি পোকার একটানা ডাক, প্যাঁচার তীক্ষ্ণ চিৎকার আর মাঝে মাঝে ভেসে আসা কোনো অচেনা জন্তুর গোঙানি সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। ঘন গাছের ফাঁক দিয়ে চাঁদের ক্ষীণ আলো এসে পড়েছে আর রহস্য ঘনীভূত হচ্ছে। গ্রামের প্রান্তে পুরনো বটগাছের নিচে গোবিন্দ মণ্ডল আর কয়েকজন প্রবীণ ব্যক্তি আলোচনায় মগ্ন। কেনারাম বুড়ো তার বহু বছরের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিচ্ছেন। তার মতে নেকড়ে মানুষ অমাবস্যার রাতেই পূর্ণ শক্তি লাভ করে এবং শিকারের জন্য বের হয়। তাই আজকের দিনটা, অর্থাৎ আজকের রাতটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সতর্ক থাকতে হবে। কেনারাম বুড়ো ভাঙা গলায় বললেন, ও খুব ধূর্ত, সহজে ধরা দেয় না। আর একবার যদি কারোর ওপর হামলা হয়, তার রক্ষা পাওয়া কঠিন। গোবিন্দ মণ্ডল মাথা নেড়ে বললেন, আমরা প্রস্তুত বুড়ো। গ্রামের যুবকরা সবাই সাহসী, আমরা আমাদের গ্রামকে রক্ষা করব। কিন্তু তার কণ্ঠস্বরেও কিছুটা দ্বিধা ছিল। তারা জানে তারা যার বিরুদ্ধে লড়তে যাচ্ছে সে শুধু কোনো বন্য পশু নয়, তার মধ্যে অন্য কোনো অশুভ শক্তি কাজ করে। অন্যদিকে করুণা দেবী তখনও অর্ণবের শোকে মুহ্যমান। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরের হাহাকার থামেনি। তিনি সারাদিন ঘরের এক কোণে স্তব্ধ হয়ে বসে থাকেন, মাঝে মাঝে অস্ফুট স্বরে ছেলের নাম উচ্চারণ করেন। গ্রামের মহিলারা পালা করে তার পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের সান্ত্বনা যেন পাথরের ওপর জল ঢালার মতোই নিষ্ফল। রাতের অন্ধকার আরও গভীর হলো। পাহারা দেওয়া যুবকদের চোখে ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট। জঙ্গলের দিক থেকে আসা প্রতিটি শব্দ তাদের হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছে। হঠাৎ দূরে জঙ্গলের ভেতরে একটা চাপা গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে পাহারারত যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা মশাল উঁচিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইল, কিন্তু জমাট বাঁধা অন্ধকারে কিছুই দেখতে পেল না। কিছুক্ষণ পর গর্জনটা আবার শোনা গেল, এবার যেন আরও কাছে। একটা শীতল বাতাস তাদের গা ছুঁয়ে গেল। পাহাড়েরত যুবকরা তাদের অস্ত্রশস্ত্র শক্ত করে ধরল। তারা বুঝতে পারছিল সেই অশুভ শক্তি তাদের কাছাকাছি কোথাও লুকিয়ে আছে।
ধীরে ধীরে জঙ্গলের অন্ধকার ভেদ করে দুটো জ্বলন্ত চোখ তাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল, যেন আগুনের গোলা। পাহাড়রত যুবকদের মধ্যে একজন ভয়ার্ত চিৎকার করে উঠল, ওটা আসছে। সঙ্গে সঙ্গে বাকি যুবকরাও সতর্ক হয়ে গেল। তারা তাদের মশাল উঁচিয়ে ধরে সেই আগুনের গোলার দিকে এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু ঘন জঙ্গলের কারণে তাদের গতি ব্যাহত হচ্ছিল। জ্বলন্ত চোখ দুটো আরও কাছে এলো। এবার আবছা আলোতে একটা লোমশ বিশাল আকৃতির মূর্তি দেখা গেল। তার লম্বা ধারালো নখগুলো রাতের অন্ধকারে চকচক করছিল। মুখটা নেকড়ের মতো, কিন্তু তার দেহ মানুষের মতো খাড়া। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে পাহাড়রত কয়েকজন যুবক ভয়ে পিছিয়ে গেল। গোবিন্দ মণ্ডল সাহস হারালেন না। তিনি চিৎকার করে বললেন, সাহস রাখো, আমরা ওকে ধরব। তিনি তার বল্লম শক্ত করে ধরে সেই নেকড়ে মানুষের দিকে এগিয়ে গেলেন। কিন্তু নেকড়ে মানুষটা বিদ্যুতের মতো দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ল গোবিন্দ মণ্ডলের ওপরে। গোবিন্দ মণ্ডল কিছু বুঝে ওঠার আগেই তার ধারালো নখ গোবিন্দ মণ্ডলের বুকে বিঁধে গেল। গোবিন্দ মণ্ডল আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন। বাকি যুবকরা হতভম্ব হয়ে গেল। তাদের চোখের সামনে তাদের নেতাকে এভাবে মরতে দেখে তাদের সাহস ভেঙে গেল। কয়েকজন ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু নেকড়ে মানুষটা তাদের পিছু ধাওয়া করল। জঙ্গলের মধ্যে আর্তনাদ আর গোঙানির শব্দ ভেসে আসতে লাগলো। পাহাড়রত যুবকদের চিৎকার রাতের নীরবতাকে খান খান করে দিচ্ছিল। গ্রামের মানুষজন ঘরের ভেতর থেকে সেই ভয়ানক শব্দ শুনতে পেল, আর তাদের ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। কিছুক্ষণ পর সব নীরব হয়ে গেল। শুধু জঙ্গলের মধ্যে একটা চাপা গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। অমাবস্যার অন্ধকার যেন রক্তের রঙে আরও কালো হয়ে উঠল। কাঁটাবেড়িয়া গ্রামের ওপর নেমে এলো এক নিস্তব্ধ আতঙ্ক, যা হয়তো কোনোদিনই কাটবে না। শিকারের প্রস্তুতি শেষ, এবার শুধু শিকারের পালা। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কাঁটাবেড়িয়ার গ্রাম যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পাহারারত যুবকদের আর্তনাদ স্থিমিত হয়ে আসার পর নেমে এলো এক ভয়ানক নীরবতা। শুধু মাঝে মাঝে ভেসে আসা শেয়ালের ডাক সেই শব্দটাকে আরও ভয়াবহ করে তুলেছিল। ঘরের ভেতরে ভয়ে সিটিয়ে থাকা গ্রামবাসীরা প্রতিটি শব্দে চমকে উঠছিল। তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর কতক্ষণ, আর কতজন? করুণাদেবীর কানেও ভেসে এসেছিল সেই আর্তনাদ। তিনি বুঝতে পারছিলেন বাইরে কোনো ভয়ানক ঘটনা ঘটেছে, কিন্তু তার আর কিছুই করার ছিল না। শোক আর ভয়ের মিশ্রণে তিনি পাথর হয়ে গিয়েছিলেন। শুধু মাঝে মাঝে তার ঠোঁট নড়ত। অস্ফুট স্বরে তিনি তার মৃত ছেলের নাম উচ্চারণ করতেন। জঙ্গলের মধ্যে নেকড়ে মানুষটি তার শিকারের রক্তমাখা দেহগুলোর পাশে দাঁড়িয়েছিল। তার জ্বলন্ত চোখ দুটো অন্ধকারে আরও হিংস্র দেখাচ্ছিল। তার লোমশ শরীর তখনও তাজা রক্তের দাগ। তার ধারালো দাঁতগুলো শিকারের মাংস ছিঁড়ে খাওয়ার পর চকচক করছিল। সে যেন এক আদিম ক্ষুধার্ত পশু, যার শিকারের তৃষা সহজে মেটান নয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নেকড়ে মানুষটি আবার গ্রামের দিকে রওনা হলো। তার লম্বা নখগুলো মাটিতে ঘষা লেগে অদ্ভুত এক শব্দ সৃষ্টি করছিল, যা অন্ধকারে নীরবতাকে ভেঙে দিচ্ছিল। তার শিকারের তালিকায় এখনও কয়েকজন বাকি, আর অমাবস্যার রাত তার শিকারের জন্য উপযুক্ত সময়। গ্রামের সীমানায় পৌঁছে নেকড়ে মানুষটি কিছুক্ষণ
দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করল। সব বাড়িতে আলো নিভে গেছে, দরজা জানলা বন্ধ, শুধু কয়েকটি কুকুর ভয়ে ঘেউ ঘেউ করছে। সে বুঝতে পারছিল গ্রামের মানুষজন ভয়ে তাদের ঘরে বন্দী, কিন্তু তার শিকারের ক্ষুধা তাকে ভেতরে টানছিল। ধীরে ধীরে নেকড়ে মানুষটি গ্রামের সরু পথ ধরে এগিয়ে চলল। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রতিটি বন্ধ দরজার দিকে নিবদ্ধ ছিল। সে যেন অপেক্ষা করছিল উপযুক্ত শিকারের জন্য। হঠাৎ একটা বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। নেকড়ে মানুষটি থমকে দাঁড়ালো। তার কান খাড়া হয়ে উঠল। সে বুঝতে পারছিল এই বাড়িতে দুর্বল শিকার অপেক্ষা করছে। সে নিঃশব্দে সেই বাড়ির দিকে এগিয়ে এলো। দরজাটা পুরনো এবং দুর্বল ছিল। এক ধাক্কাতেই সেটা খুলে গেল। ভেতরে জমাট বাঁধা অন্ধকারে নেকড়ে মানুষটি দুটো ভীত সন্ত্রস্ত চোখ দেখতে পেল। একজন বৃদ্ধা তার নাতিকে জড়িয়ে ধরে কাঁদছে। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই নেকড়ে মানুষটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধার চিৎকার মুহূর্তের মধ্যেই থেমে গেল। নাতিটি ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। নেকড়ে মানুষটি বৃদ্ধার দেহ টেনে বাইরে নিয়ে এলো। গ্রামের অন্যান্য প্রান্তে তখনও পাহারারত যুবকদের খোঁজে চলছিল নেকড়ে মানুষটি। যারা পালাতে পেরেছিল তারা গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিল, কিন্তু তাদের মনে ভয় আর আতঙ্ক এতটাই চেপে বসেছিল যে তারা আর ফিরে আসার সাহস পাচ্ছিল না। গোবিন্দ মণ্ডলের মৃতদেহ তখনও বটতলার পাশে পড়েছিল। তার বুকের ক্ষত থেকে তখনও রক্ত ঝরছিল। গ্রামের নীরবতা যেন তার করুণ পরিণতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। অমাবস্যা রাত যত গভীর হচ্ছিল, নেকড়ে মানুষের শিকারের সংখ্যা ততই বাড়ছিল। গ্রামের পর গ্রাম যেন রক্তে ভেসে যাচ্ছিল। অসহায় গ্রামবাসীদের আর্তনাদ আর নেকড়ে মানুষের হিংস্র গর্জন রাতে আকাশকে ভারী করে তুলেছিল। অবশেষে ভোরের আলো ফুটতে শুরু করলো। অমাবস্যার অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে গেল। নেকড়ে মানুষটিও তার শিকার শেষ করে জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে গেল। সকালের আলোয় কাঁটাবেড়িয়া গ্রামের এক বীভৎস চিত্র ফুটে উঠল। পথে ঘাটে পড়ে আছে রক্তাক্ত মৃতদেহ, ঘরগুলো ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড। গ্রামের বাতাস ভারী হয়ে আছে শোক আর আতঙ্কের গন্ধে। করুণাদেবী কোনো মতে ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখ শূন্য, দৃষ্টি স্থির। তিনি যেন তার চারপাশে ধ্বংসলীলা দেখতেও পাচ্ছেন না। তিনি শুধু তার ছেলের কথা ভাবছিলেন, আর সেই অভিশপ্ত রাতের কথা যা তার জীবন কেড়ে নিয়েছে। কাঁটাবেড়িয়া গ্রামের ইতিহাসে এই অমাবস্যার রাত এক কালো অধ্যায় হয়ে রইল। যে রাতে গ্রামের আকাশ রক্তে লাল হয়ে উঠেছিল আর নেকড়ে মানুষের অভিশাপ গ্রামের প্রতিটি ঘরে হানা দিয়েছিল। ভোরের আলো এলেও গ্রামের মানুষের মনের অন্ধকার আর কাটল না। তারা বুঝতে পারছিল এই রাতের ভয়াবহ স্মৃতি তাদের তাড়া করে বেড়াবে সারা জীবন। আর তারা এটাও জানত আগামী অমাবস্যায় হয়তো আরও একটি রক্তমাখা রাতের অপেক্ষা করছে তাদের জন্যে। ভোরের আলো কাঁটাবেড়িয়া গ্রামের ওপর এক করুণ আবরণ বিছিয়েছিল। রাতের ভয়াবহতার চিহ্ন তখন স্পষ্ট, পথে ঘাটে ছড়ানো মৃতদেহ, ভাঙা ঘরের দরজা আর বাতাসে ভেসে বেড়ানো রক্তের গন্ধ। গ্রামের মানুষজন যারা কোনো মতে নিজেদের রক্ষা করতে পেরেছিল, তারা ভয়ে কাঠ হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসতেও সাহস পাচ্ছিল না। করুণাদেবী পাথরের মতো স্থির হয়ে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার চোখে কোনো অশ্রু ছিল না, শুধু গভীর শূন্যতা। তিনি যেন তার নিজের জীবনের শেষ দেখছিলেন। তার পায়ের তলায় ভাঙা কাঠ আর রক্তের জমাট বাঁধা দাগ। প্রতিটি পদক্ষেপে রাতের দুঃসহ স্মৃতি তার মনে ধাক্কা দিচ্ছিল।
অবশেষে তিনি বটতলার কাছে এসে দাঁড়ালেন। এখানে গোবিন্দ মণ্ডলের নিথর দেহ পড়েছিল। করুণাদেবী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। তার মনে হচ্ছিল এই গ্রামের অভিশাপ যেন তার সব কেড়ে নিয়েছে, স্বামী, পুত্র, আর এখন গ্রামের এতগুলো মানুষ। কিছু সময় পর গ্রামের কয়েকজন সাহসী যুবক লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বের হলো। তাদের চোখে মুখে ভয় আর ক্রোধের মিশ্রণ। তারা বুঝতে পারছিল এভাবে আর চলতে দেওয়া যায় না, এই অভিশাপের একটা শেষ টানতে হবে। যুবকদের মধ্যে এগিয়ে এলেন রতন, গোবিন্দ মণ্ডলের ডান হাত। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল। তিনি বললেন, আমরা আর ভয় পাব না, আমাদের এর একটা বিহিত করতে হবে। এই নেকড়ে মানুষটাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তাদের কথা শুনে আরও কয়েকজন যুবক এগিয়ে এলো। তারা সবাই মিলে জঙ্গল অভিমুখে রওনা হলো। তাদের মনে একটাই প্রতিজ্ঞা, হয় তারা সেই নরপিশাচকে শেষ করবে, না হয় নিজেরা তার শিকার হবে। তারা গভীর জঙ্গলে প্রবেশ করল। চারপাশে নিস্তব্ধতা তাদের মনে আরও ভয় ধরাচ্ছিল। রাতের ভয়াবহতার চিহ্ন এখানেও স্পষ্ট। ভাঙা ডালপালা, মাটিতে রক্তের দাগ, আর মাঝে মাঝে ভেসে আসা পচা মাংসের গন্ধ। দীর্ঘক্ষণ খোঁজার পর তারা জঙ্গলের গভীরে একটা গুহার সন্ধান পেল। গুহামুখের আশেপাশে রক্তের দাগ আর ছেঁড়া মাংসের টুকরো পড়েছিল। যুবকরা বুঝতে পারল এটাই সেই নেকড়ে মানুষের আস্তানা। রতন চাপা স্বরে বলল, তারা নিঃশব্দে গুহার মুখের কাছে এগিয়ে এলো। ভেতরে জমাট বাঁধা অন্ধকার, শুধু একটা চাপা গোঙানির শব্দ ভেসে আসছিল। যুবকরা তাদের অস্ত্র শক্ত করে ধরল। হঠাৎ গুহার ভেতর থেকে সে নেকড়ে মানুষটি বেরিয়ে এলো। তার লোমশ শরীর, জ্বলন্ত চোখ আর ধারালো নখ দেখে যুবকদের রক্ত হিম হয়ে গেল, কিন্তু তাদের মনের প্রতিশোধের আগুন তখনও জ্বলছিল। রতন চিৎকার করে উঠল, এই নরপিশাচ, তোর শেষ দিন আজ। সঙ্গে সঙ্গে যুবকরা তাদের লাঠি আর বল্লম নিয়ে নেকড়ে মানুষটির ওপর ঝাঁপিয়ে পড়ল। নেকড়ে মানুষটিও হিংস্রভাবে গর্জন করে তাদের আক্রমণ করল। গুহার বাইরে শুরু হলো এক অসম যুদ্ধ। একদিকে গ্রামের সাহসী যুবকরা, যাদের মনে প্রিয়জন হারানোর বেদনা আর নিজেদের রক্ষার প্রতিজ্ঞা, অন্যদিকে সেই ভয়ানক নেকড়ে মানুষ, যার শরীরে অশুভ শক্তির প্রভাব। যুদ্ধ কিছুক্ষণ চলল। নেকড়ে মানুষটি ছিল শক্তিশালী আর হিংস্র, কিন্তু যুবকরাও তাদের জীবন পণ করে লড়ছিল। তাদের অস্ত্রের আঘাতে নেকড়ে মানুষ সে শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। অবশেষে রতনের ধারালো বল্লম সজোরে বিঁধে গেল নেকড়ে মানুষের বুকে। এক বিকট চিৎকার করে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার জ্বলন্ত চোখ দুটো ধীরে ধীরে নিভে গেল। যুবকরা হাঁপাতে হাঁপাতে নেকড়ে মানুষটির মৃতদেহের দিকে তাকিয়ে রইল। তাদের মনে এক মিশ্র অনুভূতি, ভয়, ক্লান্তি আর সেই সাথে এক গভীর স্বস্তি। তারা অবশেষে সেই অভিশাপের অবসান ঘটাতে পেরেছে। তারা নেকড়ে মানুষটির মৃতদেহ টেনে গ্রামে ফিরিয়ে আনলো। গ্রামের মানুষজন অবাক বিস্ময়ে সেই দৃশ্য দেখল। তাদের চোখে অবিশ্বাস আর আনন্দের অশ্রু। বহু বছর ধরে যে ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছিল, আজ তার শেষ হলো। করুণা দেবীও এগিয়ে এলেন। তিনি মৃত নেকড়ে মানুষটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে কোনো ঘৃণা বা বিদ্বেষ ছিল না, শুধু এক গভীর বিষাদের ছায়া। এই প্রাণীটি কেড়ে নিয়েছিল তার স্বামী আর পুত্রকে, ধ্বংস করে দিয়েছিল তার শান্ত গ্রামটিকে। এরপর গ্রামের মানুষজন একসাথে হয়ে সেই নেকড়ে মানুষের মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলল।
আগুনের লেলিহান শিখা যেন গ্রামের সব অশুভ শক্তিকে গ্রাস করে নিল। কাঁটাবেড়িয়া গ্রামে আবার শান্তি ফিরে এলো। রাতের অন্ধকার আর ভয়ের কারণ রইল না। মানুষজন আবার ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করলো, একে অপরের সাথে কথা বলতে শুরু করলো, কিন্তু রাতের সেই ভয়াবহ স্মৃতি তাদের মন থেকে কখনোই মুছে যাবে না। করুণা দেবী ধীরে ধীরে তার শোক কাটিয়ে উঠলেন। তিনি গ্রামের অন্যান্য শোকাহত মানুষদের পাশে দাঁড়ালেন, তাদের সান্ত্বনা দিলেন। তার মনে হয়তো কিছুটা শান্তি ফিরে এসেছিল, কিন্তু তার হৃদয়ের ক্ষত কোনোদিনও পুরোপুরি সুখবর নয়। তবে কাঁটাবেড়িয়া গ্রামের মানুষজন একটি নতুন প্রতিজ্ঞা করল, তারা তাদের গ্রামকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। তারা আর কোনো অভিশাপকে তাদের জীবনে কেড়ে নিতে দেবে না। সেই রক্তমাখা রাতের শিক্ষা তারা কখনোই ভুলবে না। আর হয়তো সেই রাতের ভয়াবহতার স্মৃতি তাদের আরও শক্তিশালী করে তুলবে। অভিশাপের শেষ হয়তো এখানেই হলো, কিন্তু সেই রাতের নীরব কান্না কাঁটাবেড়িয়া গ্রামের বাতাসে চিরকাল ধ্বনিত হতে থাকবে। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। লেখক আদিত্যনাথ ঘোষের লেখা কাহিনী নেকড়ে মানুষ, গল্প পাঠে অরিন্দম মান্না। তো আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর নিজের বন্ধুদের সাথে গল্পটি অবশ্যই শেয়ার করবে। আর এরকমই যদি নিত্য নতুন গল্প পেতে চাও তাহলে আমার চ্যানেল ফেনোমেনাল আর্কাইভকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সেটাকে অলে সিলেক্ট করে রাখবে। অলে সিলেক্ট করে রাখার মানে হলো আমি যখনই নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে চলে যাবে তোমার কাছে। আজকের এই গল্পটি শ্রোতাদের সামনে অডিও নাট্যরূপে পরিবেশনের অনুমতি দেওয়ার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই অরণ্য আলো বুকসের প্রধান সম্পাদিকা ঐশী ভট্টাচার্য মহাশয়াকে। তার সহানুভূতি, উদারতা এবং সাহিত্যের প্রতি আন্তরিক ভালোবাসা আমাদের এই প্রচেষ্টাকে বাস্তব রূপ দিতে সাহায্য করেছে। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প অথবা ফ্যানফিকশন নিয়ে। আর ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।